এ রাজ্যে ক্ষমতায় ছিলেন, সেখানে তো কিছুই করলেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীও গেছেন। অবসর বিনোদনের যদি আর কোনো ব্যবস্থা না থাকতো সেখানেও যেতে পারতেন। শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাগুলি বলছেন। জনগণের সঙ্গে বার্তালাপ কোথায় হয়েছে, কারা এসছেন, তাদের সঙ্গে তো কেউ কথাই বলতে চায় না। যাবো। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আর আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে কিছু বিষয় জানান দিতে আমরা আপনাদের ডেকেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরেও আপনারা এসেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমার সঙ্গে আছেন আমাদের সহসভানেত্রী উত্তরা দেববর্মন। আমি কয়েকটি বিষয় আপনাদের বলছি, দৃষ্টি আকর্ষণ করছি। গত কয়েকদিনে আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয়ের নেতৃত্বে গন্ডাছড়া এবং তার আশপাশের বিভিন্ন এলাকায় তারা পরিদর্শনে গেছেন এবং পরবর্তী সময় তাদের কয়েকজন নেতা সাংবাদিকদের সামনে কথাও বলেছেন। কয়েকটা বিষয় একটু স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল। তারা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় খাদ্য নেই, কাজ নেই ইত্যাদি বিভিন্ন কথা। রাজ্যের ন্যায্য মূল্যের দোকানে কোথাও, একেবারে দূরবর্তী স্থানে যে ন্যায্য মূল্যের দোকানটাও আছে সেখানেও খাদ্যের কোনো সংকট নেই। শুধু তাই নয়, প্রয়োজনের চাইতে অধিক মাত্রায় রয়েছে। রাজ্যের কোথাও খাদ্যের কোনো সংকট নেই। এখন তারা সুনির্দিষ্ট করে যদি বলতেন, ন্যায্য মূল্যের দোকানের নম্বর দিয়ে বলতেন, তাহলে ভালো ছিল, তাহলে আমাদেরও খোঁজ খবর নিতে সুবিধা হতো। আপনারা যারা সাংবাদিকরা গেছেন, তারপর আমরা ভিডিও ফুটেজটাও দেখেছি বিভিন্ন জায়গায় তারা যে গেছেন, কোথাও তো তাদের সঙ্গে দেখা করতে লোকজনই আসেননি। ফলে তারা বুঝলেন কি করে যে সেখানে সমস্যা রয়েছে সেই সমস্ত এলাকায়। গন্ডাছড়ায় গেছেন, ভালো হয়েছে, একবার নারকেল কুঞ্জটা ঘুরে আসতেন তাহলে ভালো হতো। এতকাল সেখানে ক্ষমতায় ছিলেন, এ রাজ্যের ক্ষমতায় ছিলেন, সেখানে তো কিছুই করলেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীও গেছেন। অবসর বিনোদনের যদি আর কোনো ব্যবস্থা না থাকতো সেখানেও যেতে পারতেন। শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাগুলি বলছেন। জনগণের সঙ্গে বার্তালাপ কোথায় হয়েছে, জন্য এই সমস্ত কথাগুলি বলছেন। জনগণের সঙ্গে বার্তালাপ কোথায় হয়েছে, কারা এসছেন, তাদের সঙ্গে তো কেউ কথাই বলতে চায় না। একটা সময় 28টি আসনে তারা ছিল প্রশাসিত জেলা পরিষদে, এখন একটি আসনও তারা নেই। জনজাতি অংশের মানুষ তাদের বর্জন করেছে, তারপর এই সমস্ত কথাবার্তা বলছেন। খাদ্য নেই, কাজ নেই। আর খাদ্য নেই, কাজ নেই তাদের যারা গাঁজার ব্যবসা করতেন, যারা এই সমস্ত অবৈধ ব্যবসা থেকে রসদ সংগ্রহ করতেন, নিজেদের এবং পার্টি কার্যালয়কে বড় করতেন, প্রাসাদ ভবন বাড়ি তৈরি করতেন, তাদের কাজ নেই। তাদের কাজের সংস্থান হবে না, কারণ এখন ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। তাদের হয়তো সেই আইনত খাদ্য নেই। কিন্তু সাধারণ মানুষ, যে কোনো মানুষ এই ধরনের সংকটজনক পরিস্থিতি
কাগজের পেয়েছে, সন্তান বিক্রি করতে হচ্ছে। এই রাজ্যকে, রাজ্যের মানুষকে এই সমস্ত কথা বিভিন্ন প্রচার মাধ্যমে আছে, রাজ্যের সেখানে তাকে নেগেটিভ করতে চাইছে। আপনাদের সমস্যা থাকতে পারে, সেই আপনাদের সমস্যা জনগণের সমস্যা বলে নিয়ে দিলে হবে না। আপনাদের যাদের সমস্যা আছে সেই সময় সরকার সমাধান করছে, তাদের আদার মেনে নিচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা করেছিলেন যে বাড়িটা বিরোধী দলের নেতা যেন রাখা, মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বনের মানুষ অনুমোদন দিয়েছে। তারপরে আমাদের তরফ থেকে সদস্যত্ব ভাবনা দেখা যাচ্ছে না। বিরোধী দল ছিলেন, যে প্রধান বিরোধী দলে ছিলেন, এখন মানুষ সাথে তো আপনাদের শুয়ে দিয়েছে, তাদের সঙ্গে ছিল না। এলাকায় যা রাজনৈতিক দলে রয়েছে, জলের সংকট হচ্ছে, কোথায় সংকট? আপনারা যে অবস্থার জন্য দিয়ে গিয়েছিলেন, তার চাইতে এখন পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন হয়েছে। প্রথম পানি জলের সংকট নেই, আপনারা খুব ক্ষমতা আছেন, ডায়রিয়া, আন্তরিক মিডিয়ায় মানুষ মারা যেত, দিল্লির আপনাদের বলেছে আপনারা কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা পালন করুন। আজকে এই ধরনের পরিস্থিতি কোথাও নেই। সাংবাদিক যারা আছেন তারা সেই আমলে গেছেন, বেলিয়া থেকে আক্রান্ত রয়েছেন। আজকে কোথায় এই ধরনের পরিস্থিতি আছে? প্রায় প্রত্যেকটি জায়গায় আমাদের যে গল্প যেখানে যেখানে সম্ভব হচ্ছে না, বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। কিছু বলে দিচ্ছে, সবসময় একই বলি, সংগঠিত করা ছিল যথেষ্ট সফল। নির্বাচনের ধরনের এগিয়ে আসে, আপনারা সবাই গেছেন, আমাদের মধ্যে গেছেন, কিন্তু এই সব যারা সবাই এসেছে বাড়ির সামনে হামলা চলছে। বর্তমানে প্রধানমন্ত্রী তাদের তরফে এই সমস্ত কাজগুলি হচ্ছে, শুধু এলাকাতেই নয়, তাদের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলি ঘটছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রতিদের ক্ষমতা হয়েছে, আমরা সেই পথে হাঁটতে চাই না। আমরা আমাদের কার্যকর্তাদের বার্তা দিচ্ছি, তারা
কংগ্রেসের উদ্যোগে গান্ধীঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি সামিল আশিস সাহা সহ বিভিন্ন নেতৃত্বরা। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সদর জেলা কংগ্রেস এবং কংগ্রেস সেবা দলের উদ্যোগে শনিবার রাজধানী গান্ধীঘাটে এক বৃক্ষরোপণ কর্মসূচির সম্পাদন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশিস কুমার সাহা এই সময়ের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনে শুধুমাত্র একদিন বৃক্ষরোপণ না করে নিয়মিত কর্মসূচির অঙ্গ হিসেবে বৃক্ষরোপণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আবেদন জানান। পাশাপাশি এদিন আশিস সাহা প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে বলেন, সরকারের অবহেলাতে মহারাজগঞ্জ বাজারে নেতাজির মর্মর মূর্তির যেমন অবহেলায় পড়ে রয়েছে, ঠিক তেমনি অবৈজ্ঞানিকভাবে বৈদ্যুতিক ট্রান্সফরমারও বসানো হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস 2023 এই পরিবেশ দিবসে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান পরিবেশবিদদের আবহাওয়াজনিত যে সমস্ত শঙ্কা এইগুলি দূরীকরণে যে পদক্ষেপ সারা দেশ জুড়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই আশঙ্কা থেকেই গাছ লাগানো এই পরিবেশ দিবসের যে স্লোগান, যেটা থিম বিট প্লাস্টিক পলিউশন, বিশেষ করে প্লাস্টিক পলিউশনকে রোধ করার লক্ষ্যেই এবার আবহাওয়াবিদদের সারা বিশ্বজুড়ে যে আবেদন, এই আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি এবং রাজ্য সেবা দল তাদের কর্মীরা রাস্তায় নেমে এই পরিবেশজনিত বিষয়গুলি সম্পর্কে মানুষকে জাগ্রত করতে চাইছে। একদিন শুধু গাছ লাগালাম, কিন্তু এই পদক্ষেপটা যদি সারা বৎসর বা ভবিষ্যৎ কর্মসূচিতেও আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আবহাওয়াজনিত যে সমস্ত আশঙ্কা বা আবহাওয়াবিদদের যে বাণী, ভবিষ্যৎবাণী, এর সম্মুখীন হতে হবে। সব কিছু চিন্তাভাবনা করে আমরা আজকে গান্ধীঘাটে এবং নেতাজি মূর্তি, এই নেতাজি কর্নারে খোশবাগান স্থিত যে পার্ক, সেই পার্কে কিছু চারা রোপণ করার লক্ষ্যে আমরা এসেছি। এই নেতাজি পার্কে এসে দেখলাম নেতাজিকে নিয়ে যারা এত বেশি প্রচার মুখ, যারা নানাভাবে নেতাজির আদর্শে অনুপ্রেরণার কথা বলেন, আজকে নেতাজি এখানে উপেক্ষিত। নেতাজি কর্নারটাকে পরিচ্ছন্ন রাখা, এটাকে সৌন্দর্যায়ন করে রাখা যে দায়িত্ব, আগরতলা স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট সিটির দ্বারা আইল্যান্ডগুলির উন্নয়ন হচ্ছে। আমি বুঝি না উন্নয়নটা কি? উন্নয়ন কি শুধুমাত্র ওয়ান টাইম, যে একটা কিছু করে এটার একটা পাথর বসিয়ে শিলান্যাস করে গেলাম বা তার উন্মোচন করে দিলাম, এটাই কি উন্নয়ন? উন্নয়ন মানে যে সম্পদ আমরা গড়েছি, এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে নেতাজি কর্নারে নেতাজি মূর্তির পেছনে
Reddy ji, our National Secretary Shri Satya Kumar ji, Shri Narasimha Rao ji, GVN Narasimha Rao ji, Shri Ramesh ji, the member of Rajya Sabha, Shri Venkatesh ji, former MP, Shri Sujna Chaudhary ji, former MP Rajya Sabha, Shri Vakati Narayan Reddy ji, ex-MLC, Vishnu Vardhan Reddy ji, Venkata Shiva Narayan ji, Shri S. Dayakar Reddy ji, Kola Anand ji, friends, I can get your message and I can understand the message. So my dear friend Kolanand is a good friend of mine. Friends, it is indeed a matter of opportunity to be here in Kalahasti. First of all, I pay my respects to Bhagwan Sri Venkateshwar Swami ji, and I also pay my respect to Kalahasti Shiv Mandir, because this being a very spiritual place, first of all, I go before them and pay my respects to Sri Venkateshwar Swami ji, Bhagwan Sri Venkateshwar Swami ji, and Kalahasti Shiv Bhagwan. Friends, we all know, as just now Somvi Raju ji was talking about, what the center has done for the people of Andhra Pradesh and how Narendra Modi ji has taken care throughout the length and the breadth of the country and taken India ahead and has taken a great leap as far as development is concerned. I would like to share with you that the government of Narendra Modi ji దృష్టి పెట్టిన ఏంటంటే ఈ దేశంలో అభివృద్ధి పైన పడుతుంటే ఇవాళ 20 కోట్ల మంది మహిళల అకౌంట్లోకి 3 నెలల పాటు ప్రతి నెల 500 రూపాయలను నేరుగా పంపించిన విషయాన్ని కూడా, అంటే పేదల మీద మహిళల మీద నరేంద్ర మోడీ గారి ప్రభుత్వానికి ఉన్న ప్రేమను చూపించే దీన్ని మీరు గుర్తుపెట్టాల్సిందిగా ప్రార్థిస్తున్నాను. అదేవిధంగా ఉజ్వల పథకం కింద 9,60,00,000 సిలిండర్లను ఉచితంగా ఇవ్వడం కానీ, జల జీవన్ మిషన్ కింద ప్రతి పేద ఇంటికి తాగునీరు ఇచ్చే కార్యక్రమాన్ని కూడా నరేంద్ర మోడీ గారి ప్రభుత్వం చేపట్టింది. గత స్వాతంత్రం వచ్చినప్పటి నుంచి 3,20,00,000 ఇళ్లకు మాత్రమే ఇస్తే, కేవలం నరేంద్ర మోడీ గారి ప్రభుత్వంలో 9 కోట్ల గృహాలకి నేరుగా తాగునీరు ఇచ్చే has empowered the farmer, that we have to understand. And if I talk about the Indian economy, we were the 10th largest economy. Now we have taken a leap under the leadership of Modi ji. Now we are the 5th largest economy in the world, that we have to understand. And if I talk about the economy, I would also like to share with you that it is one of the fastest growing economy that India is producing. Other economies are unstable, but India's economy is stable and we are going forward. The foreign direct investment has increased. Our exports have decreased and our exports have increased,
India. 92%. We were not manufactured. But today, 97% of mobiles are being manufactured in India, and we are the largest manufacturer. Even Apple mobile is now being manufactured in India. You will see in Apple it is written made in India. That is the situation which has come. বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অভিনব পাখি পর্যবেক্ষণ শীর্ষ কর্মসূচিতে ব্যাপক সাড়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রেইন ম্যাটার ফাউন্ডেশন এবং আর্লি বার্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পাখি পর্যবেক্ষণ শীর্ষক এক অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে একই দিনে এবং একই সময়ে ভারতের মোট 5টি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই জায়গাগুলি হলো আগরতলা, দেরাদুন, গোয়ার পাঞ্জিম, তিরুপতি এবং মাইসুর। আগরতলা এই কর্মসূচির সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ত্রিপুরা ফাউন্ডেশন। এদিন মোট 22 জন কচি কাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে রাজধানীর এমবিবি কলেজ সংলগ্ন লেকের আশেপাশে এলাকায় বিচরণকারী বিভিন্ন ধরনের পাখি দেখানো হয়। এতে অংশগ্রহণকারী ছেলে মেয়েরা জানায় খুব আনন্দের সঙ্গে তারা এই কর্মসূচি উপভোগ করেছে। আগরতলা কৃষি কলেজের অধ্যাপক ডক্টর দীপক সিনহা জানিয়েছেন, মূলত এই সময়ের মধ্যে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য এই রকমের ব্যতিক্রমী কর্মসূচি। আজকে 10 জুনে আমাদের সারা ভারতে এই বার্ড ওয়াক প্রোগ্রামটা 5টা লোকেশনে হচ্ছে। এই প্রোগ্রামটার মেইন যে ফাউন্ডেশন যাদের মানে উদ্যোগ, এটা হচ্ছে রেইন ম্যাটার ফাউন্ডেশন। ও রেইন ম্যাটার ফাউন্ডেশন আবার কোলাবোরেশন করেছে আর্লি বার্ড বলে একটা নেচার কনজারভেশন ফাউন্ডেশন, একটা এনজিও আছে ব্যাঙ্গালোরে, ওদের সাথে। এবং এরা 5টা লোকেশনে করছে। একটা হচ্ছে আগরতলা, দেহরাদুন, তারপরে আপনার পাঞ্জিম গোয়াতে, তিরুপতি এবং মাইসোর। এই 5টা লোকেশনে একই দিনে একই সময়ে হচ্ছে। এবং আমাদের এখানে আগরতলাতে এই প্রোগ্রামটা আমরা লোকাল পার্টনার হয়েছি ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন। আমাদের একটা ট্রাস্ট আছে যারা এই ওয়াইল্ড লাইফ কনজারভেশন নিয়ে আমরা কাজ করি এবং অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি। তো এই ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন এখানে আগরতলাতে আমাদের লোকাল পার্টনার। কাদের নিয়ে আজকে আপনারা এখানে? আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটা স্পেশালি 9 to 13 ইয়ার্স যারা বাচ্চা আছে তাদেরকে আমরা নেচার সম্বন্ধে যাতে কানেক্ট করতে পারি, অ্যাওয়ারনেস অ্যাবাউট বার্ডস মানে পাখিদের সাথে যাতে আমরা কানেক্ট করতে পারি। তো এই জন্য এদের সাথে প্রোগ্রাম হচ্ছে আমার স্কুল চিলড্রেন 9 to 13 ইয়ার্স। কোন জায়গায় করলেন এবং যাদেরকে নিয়ে এসেছেন তারা কি পাখি দেখেছে? এবং হ্যাঁ, আমরা আজকের লোকেশনটা হচ্ছে এমবিবি কলেজ ক্যাম্পাস। আমরা এমবিবি কলেজের লেকের কিনারে আমরা বাচ্চাদেরকে নিয়ে গেছি এবং লেকের সাইডে যতগুলো পাখি আমরা দেখতে পেয়েছি এদের সাথে পরিচয় করেছি। কতজন বাচ্চা এখানে? আমাদের এখানে টোটাল 24 জন, এর মধ্যে 2 জন আসেনি, তো 22 জন টোটাল 22 জন বাচ্চা অ্যাটেন্ড করেছে এই ক্লাস। মূলত তাদের কি কি বোঝাতে এখানে? আমাদের মেইন বক্তব্য হচ্ছে, দেখুন বাচ্চারা আস্তে আস্তে আমাদের বার্ডস এবং নেচারের সাথে কানেকশনটা যাতে চলে না যায়। ছোটোবেলা থেকে যদি আমরা বাচ্চাদেরকে নেচারের সাথে কানেক্ট রাখি তাহলে ইন ফিউচার ওরা যখন বড় হবে, আমরা দেখুন আমরা সবসময় বলে যাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, নেচার হচ্ছে, যাতে ওরা কানেক্টেড থাকে এবং যারা ওরা যখন অ্যাডাল্ট হয়, বড় হয়ে ওরা যদি ফিল लिए मेरे साथ जय 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 भवानी, जय 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 शिवाजी। मित्रों, आज जब मैं नांदेड़ की इस पवित्र भूमि पर आया हूं, महाराज छत्रपति महाराज शिव छत्रपति का राज्याभिषेक का 350वां वर्ष है। मैं शिव छत्रपति को मनपूर्वक प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। ये नांदेड़ की भूमि सचखंड साहेब हजूर साहब की भूमि है। ये भूमि को
दसम पिता गुरु गोविंद सिंह जी ने मन खोलकर आशीर्वाद दिया है और यही भूमि से परदेसी ताकतों के खिलाफ अपने जीवन के अंतिम सांस तक लड़ाई न छोड़ने का संदेश गुरु गोविंद सिंह जी ने दिया है। मैं उनकी पुण्य स्मृति को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। मित्रों, आज जब मैं नांदेड़ में मराठावाड़ा में आया हूं, तब ये मराठावाड़ा का प्रांत हैदराबाद प्रांत का हिस्सा था। देश तो 15 अगस्त 1947 को आजाद हो गया, मगर नांदेड़ और पूरे मराठावाड़ में, बीदर में, हैदराबाद में देश को आजादी नहीं मिली। वहां के जुल्मी शासक ने ढेर सारे यातनाएं की। स्वामी रामानंद तीर्थ के नेतृत्व में इसके खिलाफ आंदोलन हुआ और भारत के लौह पुरुष सरदार वल्लभ भाई पटेल ने पुलिस एक्शन लेकर 17 सितंबर 48 को हमारे इस मराठावाड़ को आजाद करने का काम किया था। आज मैं सरदार पटेल जी को भी प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। भैया आप लोग प्लीज बैठ जाइए ना नीचे, मैं यहीं रहकर बोलने वाला हूं। प्लीज थोड़ा कम जगह हो तो भी बैठ जाइए। वो लाल शर्ट वाले भाई जरा प्लीज बैठ जाइए। मित्रों, आज भारतीय जनता पार्टी की सरकार, एनडीए की सरकार और मोदी जी के नेतृत्व वाली सरकार के 9 साल पूरे हुए हैं। मैं भारतीय जनता पार्टी की ओर से नांदेड़ और समग्र महाराष्ट्र की जनता का धन्यवाद करने आया हूं। बहुत बहुत धन्यवाद महाराष्ट्र की जनता ने, क्योंकि 14 और 19 दोनों चुनाव में महाराष्ट्र की जनता ने मन खोलकर मोदी जी को वोट देने का काम किया। मन खोलकर यहां से खासदार भेजे और इसी का परिणाम था कि मोदी जी 2/3 बहुमत के साथ, पूर्ण बहुमत के साथ सरकार बनाए और 9 साल तक देश पर विकास क्या होता है इसका परिचय कराया। मोदी जी के 9 साल, ये 9 वर्ष भारत गौरव के 9 वर्ष। मोदी जी के 9 वर्ष भारत के विकास के उत्कर्ष के 9 वर्ष। मोदी जी के 9 वर्ष गरीब कल्याण के 9 वर्ष। मोदी जी के 9 वर्ष भारत को सुरक्षित करने के 9 वर्ष है। और मित्रों, 10 साल के सोनिया मनमोहन के शासन के बाद जब मोदी सरकार आई, तब सभी क्षेत्रों में आमूलचूल परिवर्तन किया। मैं आज महाराष्ट्र की जनता को याद कराने आया हूं। याद करिए सोनिया मनमोहन सरकार, जिसमें शरद पवार साहब भी थे। ये 10 साल सबसे भ्रष्ट सरकार चली। 12 लाख करोड़ के घपले, घोटाले, भ्रष्टाचार करने वाली सरकार यूपीए की सरकार थी। और 9 साल तक प्रधानमंत्री नरेंद्र मोदी बने, एनडीए की सरकार चली। 9 साल में हमारे विरोधी भी हम पर भ्रष्टाचार का एक भी आरोप नहीं लगा सकते। हमने पारदर्शी सरकार देने का काम किया है। 9 साल के अंदर मोदी जी ने देश को सुरक्षित किया। अगले 10 साल याद करिए, आए दिन पाकिस्तान से आलिया, मालिया, जमालिया घुस जाते थे, देश में बम धमाके करते थे, आतंकवादी घटनाएं करते थे और हमारे जवानों के सर काट कर ले जाते थे। मगर मनमोहन सिंह के मुंह से दिल्ली में ऊफ नहीं निकलता। मोदी जी आए, उरी और पुलवामा किया। 10 ही दिन में सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक कर
पाकिस्तान के घर में घुसकर आतंकवादियों का सफाया करने का काम नरेंद्र मोदी जी ने किया। ये 10 साल तो थे, भारत में गरीबी बढ़ाने वाले 10 साल रहे। नरेंद्र मोदी जी के 9 साल के अंदर अभी अभी देवेंद्र जी ने बताया ढेर सारे गरीब कल्याण के काम हुए। देश के 80 करोड़ गरीबों के लिए हर व्यक्ति को घर मिले, हर व्यक्ति को घर में शौचालय मिले, हर व्यक्ति को घर में बिजली मिले, हर व्यक्ति को घर में पीने का पानी मिले, हर गरीब को 5 लाख तक की सारी सुविधाएं फ्री ऑफ कॉस्ट मुफ्त में मिले, गरीबों को 5 किलो अनाज प्रति माह हर व्यक्ति मुफ्त मिले, और इसके साथ साथ गैस का सिलेंडर देने का काम भी मोदी जी ने किया। मैं पूछना चाहता हूं राहुल बाबा, आपने 4 पीढ़ी तक शासन किया, 4 पीढ़ी तक जवाहरलाल नेहरू जी, इंदिरा जी, राजीव गांधी और सोनिया मनमोहन की सरकार, अगर 4 पीढ़ी में आप शौचालय नहीं पहुंचा पाए, घर नहीं दे पाए, गैस नहीं दे पाए, मुफ्त अनाज नहीं दे पाए, तो आपने गरीबों के लिए क्या किया? सच अर्थ में आजादी के बाद गरीबों के कल्याण का काम केवल और केवल देश के नेता और हमारे प्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया। नरेंद्र मोदी जी ने किया। हर क्षेत्र के अंदर मोदी जी ने देश को आगे बढ़ाया है। देवेंद्र जी ने ढेर सारी बात करी है। मोदी जी ने 11 करोड़ किसानों को 6,000 रुपया प्रति साल दिया। देवेंद्र जी ने और एकनाथ शिंदे ने उसमें 6,000 रुपया और जोड़ा, और देवेंद्र जी ने यहां पर जलयुक्त शिवार योजना को भी चालू करने का काम किया। भाइयों बहनों, आज मैं आपको पूछने आया हूं, इतने सालों तक कांग्रेस की सरकार थी। हमारे संविधान निर्माताओं ने एक धारा 370 में एक प्रोविजन जोड़ा था कि ये टेम्पररी है, मगर इसको हटाने की किसी की हिम्मत नहीं थी। मुझे नांदेड़ वाले बताए, धारा 370 हटनी चाहिए या नहीं हटनी चाहिए? जोर से बोलिए, हटनी चाहिए या नहीं हटनी चाहिए? ये कांग्रेस, एनसीपी, सपा, बसपा, ममता कोई हटाना नहीं चाहता था, वोट बैंक की लालच करते थे। नरेंद्र मोदी दूसरी बार प्रधानमंत्री बने। मोदी जी ने 5 अगस्त को कलम के एक झटके से धारा 370 को समाप्त कर कश्मीर को हमेशा के लिए भारत का हिस्सा बना दिया। और ये राहुल बाबा, शरद पवार, सभी लोग विरोध कर रहे थे, कहते थे आसाम में, कश्मीर में खून की नदियां बह जाएगी। राहुल बाबा, खून की नदी छोड़ो, किसी की कंकर चलाने की भी हिम्मत नहीं हुई है, कंकर चलाने की। ये नरेंद्र मोदी सरकार है। माताओं, भाइयों, बहनों, मुझे बताओ, अयोध्या में प्रभु श्री राम का मंदिर बनना चाहिए या नहीं बनना चाहिए? अरे जोर से बोलो, बनना चाहिए या नहीं बनना चाहिए? काशी विश्वनाथ कॉरिडोर बनना चाहिए या नहीं बनना चाहिए? सोमनाथ का मंदिर फिर से सोने का बनना चाहिए या नहीं बनना चाहिए? कांग्रेस के शासन में कुछ नहीं होता था। नरेंद्र मोदी जी ने बाबर ने तोड़ा हुआ वो राम मंदिर फिर से पुनः प्रस्तापित किया। ये राहुल बाबा, मैं भाजपा का अध्यक्ष था, मुझे ताने लगाते थे कि भाजपा वाले कहते हैं मंदिर बनाएंगे मगर तिथि नहीं बताते हैं। मैं आज नांदेड़ वालों को बताना चाहता हूं, नांदेड़ वालों, 2024 में वही अयोध्या की वही भूमि पर
भव्य गगनचुंबी राम मंदिर बनकर तैयार हो जाए। नरेंद्र मोदी जी ने देश की संस्कृति और देश के इतिहास का सम्मान करने का काम किया है। नरेंद्र मोदी जी ने दुनिया में देश को गौरव दिलाने का काम किया है। आज देश भर में मोदी जी जहां जाते हैं वहां मोदी 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 के नारे लगते हैं। और मित्रों, मैं आपको बताता हूं, ये मोदी मोदी के नारे युवाओं नरेंद्र मोदी जी का सम्मान नहीं है, ये मोदी मोदी के नारे मेरी नांदेड़ और महाराष्ट्र की जनता का सम्मान है, क्योंकि देश के प्रधानमंत्री। एक और मोदी जी को दुनिया में सम्मान मिल रहा है और दूसरी ओर कांग्रेस के शाहजादे राहुल बाबा विदेश जाकर देश का अपमान करने का काम करते हैं। अरे राहुल बाबा विदेश में जाकर देश की राजनीति की बात, विरोध की बात नहीं करते। ये सालों से परिपाटी है, आपको मालूम न हो तो तनिक सीनियर कांग्रेसियों को पूछ लीजिए। और राहुल बाबा यहां नहीं बोलते, विदेश जाकर बोलते हैं, क्योंकि देश में उनको सुनने वाले बहुत कम बच गए हैं, इसलिए वो विदेश जाकर बोलते हैं। माताओं, भाइयों, बहनों, हर क्षेत्र के अंदर भारतीय जनता पार्टी ने विकास किया है और यहां पर मैं खास महाराष्ट्र में आज आया हूं। अभी अभी देवेंद्र जी और एकनाथ शिंदे की सरकार बनी, भाजपा शिवसेना की सरकार बनी, धनुष बाण भी शिवसेना को वापिस मिल गया और तय हो गया कि कौन सी शिवसेना असली है। आज मैं महाराष्ट्र की जनता को बताना आया हूं, मैं पार्टी का अध्यक्ष था, मैं और देवेंद्र जी नेगोशिएशन करने गए थे। उद्धव ठाकरे ने स्वीकार किया था कि बहुमत एनडीए को मिलता है तो देवेंद्र फडणवीस भाजपा के मुख्यमंत्री होंगे, महाराष्ट्र के मुख्यमंत्री। और जब परिणाम आ गया, एनडीए जीत गई, तो उन्होंने वादा तोड़ा और सत्ता के लिए कांग्रेस एनसीपी की गोदी में बैठ गई। मैं आज यहां से उद्धव ठाकरे को पूछना चाहता हूं, उद्धव जी, हिम्मत है तो अपनी नीति स्पष्ट करो। ट्रिपल तलाक हटाया, उससे आप सहमत हो या नहीं हो? मैं नांदेड़ वालों को पूछना चाहता हूं, ट्रिपल तलाक हटाया, इससे आप सहमत है या नहीं है? उद्धव जी, आप नीति स्पष्ट करो। राम मंदिर बन रहा है, उससे आप सहमत हो या नहीं हो? मैं पूछना चाहता हूं नांदेड़ वालों को, राम जन्मभूमि पर मंदिर बनना चाहिए या नहीं बनना चाहिए? मैं उद्धव जी को पूछना चाहता हूं, भाजपा की कई सरकारें कॉमन सिविल कोड लाने की बात कर रही है। आप अपनी नीति स्पष्ट करो कि आप कॉमन सिविल कोड चाहते हो या नहीं चाहते हो। मैं नांदेड़ वाले को पूछना चाहता हूं, कॉमन सिविल कोड लाना चाहिए या नहीं लाना चाहिए? जोर से बोले, लाना चाहिए या नहीं लाना चाहिए? मैं उद्धव जी को पूछना चाहता हूं कि भारतीय जनता पार्टी मुस्लिम आरक्षण नहीं होना चाहिए, ये हमारी मान्यता है। मुस्लिम आरक्षण संविधान सहमत नहीं है, धर्म के आधार पर आरक्षण नहीं हो सकता है। उद्धव ठाकरे महाराष्ट्र की जनता को बताए कि मुस्लिम आरक्षण होना चाहिए या नहीं होना चाहिए। मैं नांदेड़ वालों को पूछना चाहता हूं, मुस्लिम आरक्षण जाना चाहिए या नहीं जाना चाहिए? जोर से बोलो, जाना चाहिए या नहीं जाना चाहिए? मैं उद्धव ठाकरे को पूछना चाहता हूं, कर्नाटक में जिनके आप साथी हो, उनकी सरकार बनी, वो वीर सावरकर को इतिहास से के पुस्तक से मिटाना चाहती है। क्या आप सहमत हो? मैं नांदेड़ की जनता को पूछना था, वीर सावरकर का सम्मान
ये महान देशभक्त आदि बलिदानी आदमी का सम्मान, वीर सावरकर जैसे स्वतंत्र सेनानी का सम्मान होना चाहिए या नहीं होना चाहिए? जोर से बोलिए, होना चाहिए या नहीं होना चाहिए? उद्धव जी, आप दो नाव में पैर नहीं रख सकते हो। महाराष्ट्र की जनता के सामने मैंने जितनी जितनी बातें करी है, इसका जवाब स्पष्ट कर दीजिए। आपकी पोल महाराष्ट्र की जनता के सामने खुल जाएगी। माताओं, भाइयों, बहनों, उद्धव जी कहते हैं कि हमने इनकी सरकार तोड़ी, हमने नहीं तोड़ी है। उद्धव जी, शिव सैनिक आपकी शिवसेना की नीति विरोधी बातों से तंग आकर शरद पवार जी की पार्टी से रहने के लिए तैयार नहीं था। उन लोगों ने आपकी पार्टी छोड़ी और आपकी सरकार टूटी। दगा करने का काम, धोखा देने का काम उद्धव ठाकरे ने किया था। मोदी जी के नेतृत्व में, देवेंद्र फडणवीस के नेतृत्व में चुनाव लड़े और मुख्यमंत्री बनने के लिए वो कांग्रेस की गोदी में जाकर बैठ गए थे। माताओं, भाइयों, बहनों, ये 24 का जो चुनाव आना है, ये चुनाव जो आएगा, इसमें आपने फैसला करना है कि इस देश का प्रधानमंत्री कौन बने, मोदी जी बने या राहुल गांधी बने। जोर से बोले, कौन बने? और जोर से बोलो, कौन बने? और जोर से बोलो, कौन बने? उद्धव जी, आवाज सुनाई पड़ती है तो सुन लीजिए। आप वहां रहकर औरंगाबाद का नाम बदलने का समर्थन नहीं कर सकते, उस्मानाबाद का नाम बदलने का समर्थन नहीं कर सकते और अहमदनगर का नाम बदलने का भी। ধলেশ্বর রোড নম্বর 13 এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। রাজধানী পুলিশের কথিত নিরাপত্তা বলয়ের মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়ে রাতের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধলেশ্বর এলাকায়। জানা গেছে, রোড নম্বর 13 এলাকায় সুপ্রসন্ন সরকার নামে জনৈক ভাড়াটিয়া ব্যক্তির ঘরে রাত আনুমানিক 2:30 নাগাদ ঘরের জানালার গ্রিল ভেঙে চোরের দল আলমারি থেকে রাখা প্রায় 10 ভরি স্বর্ণালংকার এবং নগদ 3 লক্ষাধিক টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। ঘটনার খবর পেয়ে যথারীতি পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এখন দেখার বিষয়, আদতে পুলিশ এই চুরি কাণ্ডের কোনো কুল কিনারা করতে পারেন নাকি বাকি চুরি কাণ্ডগুলোর মতো এই ঘটনারও ফাইল চাপা পড়ে যায়। আমার বাড়িতে কাউকে চুরি হয়, তার দৌরান এই আমার মিসেস ছেলে আছে, ওই দৌরান 3:30টার সময় জাগানো হয়। তখন যখন এই ঘরে আসে, তখন থেকে এই অবস্থা থেকে তোর দরজা দিয়ে লক ছিল, বন্ধ করা আছে। তখন ছেলেকে বললো যে এই দরজা বন্ধ করছে। ছেলে বললো, আমি তো ঘুমিয়েছি, বন্ধ করে। তখন যখন ঢুকলো, তখন থেকে এই ড্রয়ার খোলা, জ্বালানা মানে টোটাল তারপরে মালিক, আমার মালিক আছে, ঘরের মালিক, তারা জানানো হয়। কি জিনিস নিয়ে গেছে? বল নিয়ে গেলে আর টাকা নিয়ে গেছে। কত টাকা এবং কত ভরি স্বর্ণ? 9 ভরি, 9.5। আচ্ছা, টাকা? টাকা 3 লাখ টাকা। 3 লাখ টাকা ছিল, টাকা ছিল। স্বর্ণের দাম কত হবে? দাম তো এখনের মার্কেটে তো অনেক। এই যার বেলা আপনার বাড়িতে চুরি হয়েছে? আচ্ছা, পুলিশে খবর দিচ্ছেন? আমার মালিক বাড়ি মালিক পুলিশের পুলিশ কি কইছে? পুলিশ তো ঠিক আছে, নাম্বার নিয়ে গেল, তারপরে গিয়ে সেটা সব কিছু টিকা নিয়ে গেল। ঠিক আছে, যদি ফোন পায় তাহলে আমাকে ফোন করে। এই জায়গাটার নাম? ব্যুরো রিপোর্ট।
আগরতলা ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দিবা রাজ্য সম্মেলন করেন সুশান্ত। পূর্ব নির্ধারিত অনুযায়ী আজ আগরতলার মিলনায়তনে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে ছিলেন রাজ্য এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অল ইন্ডিয়া ইউনিয়ন সভাপতি পাঠ, অল ইউনিয়ন সাবিনা ইঞ্চি, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ফাজার প্রমুখ। এদিন এই রাজধানীর বিভিন্ন প্রান্ত সাংবাদিক প্রতিনিধি অংশগ্রহণ করেন বলে দাবি করা হয়েছে। এই সম্মেলনে আলোচনা থেকে রাজ্যের চৌধুরী নেতৃত্বে সরকারি রাজ্যে হওয়ার গোটা রাজ্য সংবাদ একাদশকে বহন করেছেন এবং রাজ্য সরকার বরাবরই সঙ্গে পাশ থাকবে।
তাই প্রতি রাজ্যের বিভিন্ন মৃতদেহ বা বলা চলে অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়ার পর মৃতদেহ ঘটনা ঘটেছে। রোড এলাকায় একটি ড্রেনের মধ্যে গাড়ি চালক তথা উদ্ধার ঘটনার পর চালক ঘটনা জানা যায় অজিত বাগান গাড়ি করে চালাতেন। গিয়েছিল উদয়পুরের কোন গাড়িটি সকলে আসেন। পরবর্তী গাড়ির মালিক মালিক জানান হঠাৎ আবার পারে।
থেকে সংখ্যক কর্মকর্তাদের এর সম্মান করেন দিনের সমারোহ সমাজের তাদের সাহস করার একটা সমাজ তাদের ধন্যবাদ। আমাদের আমি পরিচয় হয়েছে যে সমাজ আমি আশা করব আরো সমাজের কি প্রত্যেক মানুষের কাছে আমার এই সমাজে কমিটি নিয়ে দেশ সব প্রান্ত বিশেষ আমরা থাকছি তারা যে সুযোগ পেয়েছে কি কথা সবাই সামনে খুবই ভাতা
এতে মধ্যে প্রায় রাজ্যকে রেখে মন্দিরের সনাতনী ধর্মের আদৌ তার কোনো অনুষ্ঠান ধর্মীয় ঘটনা বিভিন্নভাবে রথযাত্রাকে সাফল্য করা প্রস্তুত জগৎকে রথটাকে সবের উপস্থিত কোনো রকমের উৎসব ভক্তদের মানে বই বিশিষ্ট মন্ত্রী ধরে
তেমন নিউজ এক খুব আপনি যে অত্যন্ত এই আসের যে স্লোগান যে কিন্তু যদি ভবিষ্যৎ কর্মসূচিতেও নেতাজি স্মার্ট নেতাজি
এটা সেই জানিয়ে এই ট্রান্সফরমার বসার টাকা সাজিয়ে জ্ঞাপন করে এটা জন যায় রাষ্ট্রীয় কর্মসূচি সারা ভারতে এই প্রোগ্রামটা 5টা লোকের মাঝে কোলাবোরেশন আগরতলা মানে টিকিট ওরা কোনো এই জন্য
এবারে মোটামুটি ঘটনা তো রাতে মারে চুরি হয়েছে বিশ্ব